সুধী চ্যানেলের দর্শকবৃন্দ, উদ্যোকার ক্লাসে সকলকে সুস্বাগত। গৃহবন্দী দশায় স্বল্প উপকরণে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ও অনুপ্রেরণা যোগানোর ভাবনায় নির্মিত শিক্ষামূলক এই ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন, যথার্থ প্রতিক্রিয়া দিন এবং পছন্দ হলে অন্যদের মধ্যে সঞ্চারিত করুন। আপনাদের প্রতিক্রিয়া ও পাশে থাকার অঙ্গীকার আমার উৎসাহ বহুগুণ বৃদ্ধি করে। অষ্টম শ্রেণীর পাঠ্যাংশ আলোচনায় আজ আমাদের আলোচ্য জেলখানার চিঠি, সুভাষচন্দ্র বসু। সপ্তম পাঠের এই আলোচনাটি প্রসঙ্গে আমাদের বেশ কিছু তথ্য প্রথমেই জেনে নিতে হবে, না হলে আমরা পাঠ্যাংশটি ঠিকঠাক বুঝে উঠতে পারবো না। জেলখানার চিঠি এটি মূলত একটি পত্র সাহিত্য। আসলে এটি একটি চিঠি। রবীন্দ্রনাথের ছিন্নপত্র যেমন পত্র সাহিত্য হিসেবে সাহিত্যে উল্লেখযোগ্য, ঠিক তেমনি সুভাষচন্দ্র বসুর তাঁর বন্ধু দিলীপ কুমার রায়ের প্রতি যে চিঠি লিখেছেন, সেই চিঠি এখানে জেলখানার চিঠি নাম নিয়ে উঠে এসছে। তো সবার প্রথম আমরা আলোচনা করব লেখক পরিচিতি অংশটি নিয়ে। লেখক পরিচিতি অংশে সুভাষচন্দ্র বসু এই চিঠির লেখক, ফলে সুভাষচন্দ্র সম্পর্কে বলার বিশেষ অপেক্ষা রাখে না। তবু আমাদের আলোচনার সাপেক্ষে জিনিসটা একটু জেনে নিতেই হবে। বাংলা তথা ভারতের বুকে ঊনবিংশ শতকের শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে অন্যতম হলেন সুভাষচন্দ্র বসু। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের শ্রেষ্ঠ চরিত্র হিসেবেই তিনি আমাদের সামনে উঠে এসেছেন। তার পরিচিতি একটাই, তিনি নেতাজি, যার ব্যক্তিত্ব, মেধা, দেশপ্রেম, সাহসিকতার দুর্লভ সমন্বয় আমাদের আইডিয়াল চরিত্র হিসেবে তিনি চিরকাল মানব হৃদয়ের মণিকোঠায় স্থান পেয়ে থাকেন। সেই সুভাষচন্দ্র বসুর সম্পর্কে পাঠ্যাংশে উল্লেখিত যে অংশটি রয়েছে, 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি কটকে তাঁর জন্ম। ভারতের স্বাধীনতা সংগ্রামের অতি জনপ্রিয় নেতা। ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওটেনকে প্রহারের অভিযোগে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হন। প্রথম জীবনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন তাঁর রাজনৈতিক গুরু। 1927 খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হন। গৃহে অন্তরীণ থাকাকালীন 1941 সালে পুলিশের চোখে ফাঁকি দিয়ে তিনি কাবুল হয়ে রাশিয়ায় পৌঁছান। পরে রাসবিহারী বসুর কাছ থেকে আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর রচিত গ্রন্থের মধ্যে তরুণের স্বপ্ন, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম প্রভৃতি উল্লেখযোগ্য। সুভাষচন্দ্র বসুর এই পরিচয়ের মধ্যেই আমরা আমাদের পাঠ্যাংশটিকে একটু যোগ করে নিলে ভালো হয়। এই যে এখানে উল্লেখিত আছে, প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি বিতাড়িত হন অধ্যাপক ওটেনকে প্রহারের অভিযোগে। এই প্রেসিডেন্সি কলেজের থেকেই কিন্তু এই যাকে চিঠি লিখছেন সেই দিলীপ রায় অর্থাৎ দিলীপ কুমার রায়ের সঙ্গে তার সখ্যতা। 1897 সালে এই দিলীপ কুমার রায়ের জন্ম। ইনার আরেকটি পরিচয় তোমরা জানলে অবাক হবে, ইনি কবি দ্বিজেন্দ্রলাল রায় অর্থাৎ নাট্যকার ডিএল রায়ের স্বনামধন্য একজন পুত্র। নেতাজির অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলেন তিনি। দুজনে একই সঙ্গে ইংল্যান্ডে আইসিএস পরীক্ষায় দিতে যান। 9 মাসের প্রস্তুতিতে নেতাজি আইসিএস উত্তীর্ণ শুধু হননি, 4র্থ স্থান লাভ করেন এবং কাজকে প্রত্যাখ্যান করে তিনি দেশের জন্য ঝাঁপিয়ে পড়েন। আর অন্যদিকে দিলীপ কুমার রায় আইসিএসের
যে প্রস্তুতি নিচ্ছিলেন মূলত সুভাষচন্দ্রের সহায়তায়। তিনি অত্যন্ত মেধাবী সুকণ্ঠী গায়ক হয়েও এই নেতাজির আইসিএস উত্তীর্ণ হওয়াতে তিনি স্বপ্নভঙ্গ হয়ে দেশে ফিরে আসেন। পরবর্তীকালে গীতিকার এবং সুরকার হিসেবে সুপ্রসিদ্ধ লাভ করেন এবং নেতাজির সঙ্গে তার অভিন্ন হৃদয়ের বন্ধুত্ব সর্বদা চলতে থাকে। আমরা এই দুই মহাজ্ঞানী মানুষের মধ্যে যে পত্রালাপ, সেই পত্রালাপের মূল পত্রটি কিন্তু ইংরেজি ভাষায় রচিত। মনে রাখতে হবে, ইংরেজি ভাষা থেকে আমাদের এই সাহিত্য মেলার সংকলকগণ বাংলায় অনুদিত করে দিয়েছেন। ফলে বেশ কিছু শব্দ আমাদের কাছে খটোমটো একটু লাগতে পারে। যাই হোক, নেতাজির এই পাঠ্যাংশটির প্রেক্ষাপট মান্দালয় জেল। মান্দালয় জেল বর্তমানে মায়ানমারে অবস্থিত। এই মায়ানমারের এই বিখ্যাত জেলে অতীতে বহু বিপ্লবীকে বন্দি করে রাখা হয়েছিল। নেতাজির জীবনী পড়লে আমরা জানতে পারি তিনি মোট 11 বার কারারুদ্ধ হয়েছিলেন। 1925 সালের 5ই মে মান্দালয়ের এই জেল থেকে সুভাষচন্দ্র তার এই চিঠিখানি লিখেছেন। চিঠির তারিখটি উল্লেখ রয়েছে। এই জেল থেকে তিনি মুক্ত হন 1927 সালের মে মাসে। বলা বাহুল্য 1925 সালের আগেই তাকে কারারুদ্ধ করা হয়েছিল। আরেকটি বিষয় মনে রাখতে হবে, এই মান্দালয় জেলে থাকাকালীন সুভাষচন্দ্র যক্ষ্মায় টিবিতে আক্রান্ত হয়ে পড়েন। পরে তাই তাকে মুক্তি দেওয়া হয় এবং সেখান থেকে ফিরেই তিনি পরবর্তীকালে আবার জাতীয় আন্দোলনের মূল স্রোতে যোগদান করেন। তো চিঠির যেমন উপরে প্রেরক তার ঠিকানা লেখেন, এখানে সুভাষচন্দ্র বসু মান্দালয় জেলে বসে তার ঠিকানা লিখছেন। তারিখ লিখছেন 2/5/25 অর্থাৎ 1925 খ্রিস্টাব্দে। প্রিয় দিলীপ। দিলীপ বলতে আমি একটু আগেই বললাম কবি দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র, তার সহপাঠী দিলীপ কুমার রায়, তাকেই প্রিয় দিলীপ বলে বর্ণনা করা হচ্ছে। তোমার 24/3/25 তারিখের চিঠি পেয়ে আনন্দিত হয়েছি। দিলীপ কুমার রায় ইনি প্রচুর চিঠি মানুষজনকে লিখতেন। সেকালে তো টেলিফোন ইত্যাদির ব্যবস্থা ছিল না, যেটুকুন ছিল চিঠির মাধ্যমে। সুদর্শন, কিন্নরকণ্ঠী এই দিলীপ কুমার রায় বহু মানুষের সঙ্গে পত্রালাপে তিনি তার আলাপ জমাতেন। তো নেতাজিকেও তিনি চিঠি লিখেছিলেন এই জেলের মধ্যে, তাই সে কথাই উল্লেখ হয়েছে। অর্থাৎ মার্চ মাসের 24 তারিখ চিঠি পাঠিয়েছিলেন সুভাষচন্দ্রকে। সুভাষচন্দ্র সেই চিঠি পেয়ে আনন্দিত বোধ করছেন। তুমি আশঙ্কা করছিলে যে মাঝে মাঝে যেমন ঘটে এবারও বুঝি তেমনি চিঠিখানাকে ডবল ডিস্টিলেশনের ভেতর দিয়ে আসতে হবে। ডবল ডিস্টিলেশন অর্থাৎ দ্বিপাতনীকরণ। আশঙ্কা হচ্ছে ভয়। দিলীপ কুমার রায় ভয় করছিল যে তার চিঠিটিকে দুটি পর্যায় পেরিয়ে সুভাষচন্দ্রের হাতে পৌঁছতে হবে। দুটি পর্যায় বলতে জেলে থাকাকালীন মানুষজনদের কাছে যে কোনো চিঠি পৌঁছে দেওয়া হয় না, সেই চিঠির বিবরণ ভালো করে দেখে তারপরে জেলের মানুষদের কাছে পৌঁছানো হয়। এখানে ডবল কথার অর্থ দুই, ডিস্টিলেশন কথার অর্থ হচ্ছে পাতনীকরণ। সেই দুবার দুটি পর্যায়ের ভেতর দিয়ে চিঠিটিকে আসতে হবে।
কিন্তু এবার তা হয়নি, সেজন্য খুবই খুশি হয়েছি। অর্থাৎ এবারে দুবার চেক করার পর চিঠি সুভাষচন্দ্রের কাছে পৌঁছায়নি, সরাসরি এসে পৌঁছেছে। তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে এমনই কোমলভাবে স্পর্শ করে, চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে যে আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। দুজন গুণী মানুষের মধ্যে যে চিঠির আদান প্রদান, সেই গুণী মানুষদের একজন সুভাষচন্দ্র বসু। তিনি দিলীপ রায়ের চিঠির প্রশংসা করছেন, বলছেন যে দিলীপ রায়ের যে লেখা চিঠি সেটা হৃদয়তন্ত্রী, অর্থাৎ মনের অন্তঃকরণকে এত কোমলভাবে স্পর্শ করে, এত কোমলভাবে ছুঁয়ে যায়, চিন্তা এবং অনুভূতিকে অনুপ্রাণিত করে যে সুভাষচন্দ্রের পক্ষে চট করে এর উত্তর দেওয়া সম্ভব হয়নি। এ চিঠিখানিকে যে আবার সেন্সারের হাত অতিক্রম করে যেতে হবে, সেও আর এক অসুবিধা। কেননা এটা কেউ চায় না যে তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক। এ চিঠিখানিকে যে আবার সেন্সারের হাত অতিক্রম করে যেতে হবে, সেও আরেক অসুবিধা। সেন্সার হচ্ছে অনুমোদন, অর্থাৎ জেলখানা থেকে যে চিঠিটা বেরোবে সে চিঠিটাও জেল কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে, না হলে হবে না। তাই সুভাষচন্দ্র বলছেন যে এটা আরেকটা অসুবিধা, সমস্যা। কেননা এটা কেউ চায় না যে তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক। অর্থাৎ সুভাষচন্দ্র যে চিঠিটা লিখছেন দিলীপ কুমার রায়কে, তার বন্ধুকে, সেই চিঠিটা জেল কর্তৃপক্ষ দিনের আলোর মতো স্পষ্ট জেনে যাক, এটা সুভাষচন্দ্র চান না। তাই এই পাথরের প্রাচীর ও লৌহদ্বারের অন্তরালে বসে আজ যা ভাবছি ও যা অনুভব করছি তার অনেকখানি কোনো এক ভবিষ্যৎকাল পর্যন্ত অকথিতই রাখতে হবে। অর্থাৎ জেলের মধ্যে এই পাথরের প্রাচীর আর লৌহদ্বার, অর্থাৎ লৌহ নির্মিত দ্বার, মধ্যপদ লোপী কর্মধার সমাস, লৌহ নির্মিত দ্বার, সেই লোহার যে কারাগার, তার অন্তরালে আড়ালে বসে আজ সুভাষচন্দ্র যা ভাবছেন ও যা অনুভব করছেন তার অনেকখানি কোনো এক ভবিষ্যৎকাল পর্যন্ত অকথিতই থেকে যাবে। অর্থাৎ প্রকাশিত হবে না, বলা যাবে না। নয় কথিত, অকথিত, না তৎপুরুষ সমাস। কারণ এই ইংরেজের কারাগার থেকে সহজে অনেক কথা তিনি তার বন্ধুকে লিখে জানাতে পারবেন না। আমাদের মধ্যে এতগুলি যে অকারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি, সেই চিন্তা তোমার প্রবৃত্তি ও মার্জিত রুচিতে আঘাত করবে, এটা সম্পূর্ণ স্বাভাবিক। আমাদের মধ্যে এতগুলি, অর্থাৎ যারাই জাতীয় আন্দোলন করছেন, দেশের জন্য লড়াই করছেন, তাদের অনেককেই অজ্ঞাত বা অকারণে জেলে রাখা হয়েছে। এই চিন্তাটা তোমার প্রবৃত্তি ও মার্জিত রুচিতে আঘাত করবে, অর্থাৎ তোমার ইচ্ছে এবং সুস্থির চিন্তাভাবনা, তাতে এটা আঘাত করবে, সম্পূর্ণ স্বাভাবিক। আমরা সকলেই জানতাম যে দেশপ্রেমীদের জেলে বন্দি করার মতো কোনো ঘটনাই সমর্থনযোগ্য নয়। কিন্তু ঘটনাগুলি যখন মেনে চলতেই হচ্ছে, তখন সমস্ত ব্যাপারটাকে আধ্যাত্মিক দিক দিয়েও দেখা যেতে পারে। অর্থাৎ এগুলির কোনো কারণ না থাকলেও যেহেতু ঘটনা ঘটছে, যেহেতু ঘটনাগুলো মেনে চলতে হচ্ছে, তাই সমস্ত ব্যাপারটাকে আধ্যাত্মিক দিক দিয়ে অর্থাৎ আত্মার দিক থেকে একটু যদি ভাবা যায়, তাহলে অন্যরকম কিছু দেখা যেতে পারে।
এ কথা আমি বলতে পারি না যে জেলে থাকাটাই আমি পছন্দ করি, কেননা সেটা নিছক ভণ্ডামি হয়ে পড়ে। ভণ্ডামি হচ্ছে কপটতা, প্রতারণা। অর্থাৎ সুভাষচন্দ্রের এই কথা শুনে যে তিনি আধ্যাত্মিক দিক থেকে বিষয়টাকে ভাববেন জেলের গণ্ডিতে বসে, এটা বলা মাত্রই সবাই হয়তো ভাবতে পারে যে তিনি হয়তো জেলে থাকাটাকেই পছন্দ করবেন। আসলে সেটা সম্পূর্ণ ভুল, সেটা কপটতা। আমি বরং আরও বলি যে কোনো ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতেই পারে না। এটা তো নিশ্চিত। কোনো ভদ্র অর্থাৎ যিনি ভালো মানুষ বা সুশিক্ষিত ব্যক্তি, তিনি কখনোই এই কারাগারে বাস করতে পছন্দ করবেন না। জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে যেন বিকৃত, অমানুষ করে তোলারই উপযোগী, এবং আমার বিশ্বাস এ কথাটা সকল জেলের পক্ষেই খাটে। জেলখানার মধ্যকার যে পরিবেশ, সেটা মানুষকে সুস্থির না করে সেটা মানুষকে বিকৃত চিত্ত করে তোলে, অমানুষ করে তুলবে বলেই সুভাষচন্দ্র এটা বিশ্বাস করেন, এবং এটা সকল জেলের পক্ষেই খাটে, কারণ যত ভালো জেল হোক না কেন। আমার মনে হয় অপরাধীদের অধিকাংশেরই কারাবাসকালে নৈতিক উন্নতি হয় না, বরং তারা যেন আরও হীন হয়ে পড়ে। এইখানে রেখে তাদের যে নৈতিক উন্নতি কি করে আসছে না, নীতি থেকে নৈতিক, অর্থাৎ নীতিগত কোনো উন্নতি যে অপরাধী মানুষ আবার স্বাভাবিক হয়ে যাবে সেরকম কোনো ঘটনা ঘটবে না, বরঞ্চ তারা নীতির দিক থেকে আরও হীন হয়ে পড়ে। আমরা অনেকে যারা এই লকডাউনে সম্পূর্ণ বাড়িতে থাকছি তারা বুঝতে পারি যে এই বন্দি থাকা অবস্থাটা কত কষ্টকর। তাহলে তোমরা ভেবে দেখো, যিনি কারাগারের মধ্যে থাকছেন তাদের জীবনটা কত কষ্টকর। এ কথা আমাকে বলতেই হবে যে এতদিন জেলে বাস করার পর কারা শাসনের একটা আমূল সংস্কারের একান্ত প্রয়োজনের দিকে আমার চোখ খুলে গেছে। এটা সুভাষচন্দ্র উপলব্ধি করছেন। জেলে এতদিন থেকে কারা শাসন অর্থাৎ কারাগারে যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থার একটা আমূল সংস্কার, সার্বিক পরিবর্তন একটা প্রয়োজন, এটা তিনি বুঝে গেছেন, এবং ভবিষ্যতে কারা সংস্কার আমার একটা কর্তব্য হবে। ভারতীয় কারা শাসন প্রণালী একটা খারাপ অর্থাৎ ব্রিটিশ প্রণালীর আদর্শের অনুসরণ মাত্র। কারা সংস্কার বিষয়ে আমাদের বরং আমেরিকার ইউনাইটেড স্টেটসের মতো উন্নত দেশগুলির ব্যবস্থাই অনুসরণ করা উচিত। অর্থাৎ কারাগার সংস্কারের জন্য আমরা আমেরিকা, ইউনাইটেড স্টেটসের মতো দেশগুলির ব্যবস্থাকে অনুসরণ করতে পারি, ব্রিটিশ ব্যবস্থাকে নয়। এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয়। সুভাষচন্দ্র দেশের প্রথম যে জায়গাটিতে স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন সেই শহীদ এবং স্বরাজ দ্বীপ অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তোমরা অনেকেই জানো, সেখানকার জেলের বন্দীদের মুক্ত করার জন্য তিনি প্রথম সেই জায়গাটিকেই আঘাত করেছিলেন। অর্থাৎ সুভাষচন্দ্রের যে নীতিগত দিক সেটা শুধু কথার কথা নয়, বাস্তবেও তিনি এরূপ। আজকের পর্ব ছোট্ট করে এইটুকুনি থাকুক। পরবর্তীকালে আরও দুটি পর্বে আমরা এই অংশ শেষ করব। ধন্যবাদ, তোমরা মন দিয়ে পড়াশোনা করো।